গুড আফটারনুন এভরিওয়ান, এইচভিদেশ ব্লগসের অন্য একটা দিনে আপনাদের সবাইকে স্বাগত। এবং এই দিনটা আমরা এনসিপিওআরে রয়েছি। এনসিপিওআর হচ্ছে গোয়ায় আমরা যেখানে যে গেস্ট হাউসে, গভর্নমেন্টের গেস্ট হাউসে এসেছি, এটা সেই জায়গা। এইখানে রাতুলদার ভাই এখানে ফেলোশিপ স্টুডেন্ট এবং এখানে ও রিসার্চ করে ওশেন আর পোলার রিজিয়নের ওপর। তো আমরা এখন এইখানের এই যে গেস্ট হাউস, গভর্নমেন্ট প্রপার্টি এটা একটা, সেখানে আমরা এসে রয়েছি গত 2 দিন ধরে। আর আজকে একটু হাতে সময় পেয়েছি, কারণ আজকে অন্যান্য সমস্ত আনুষঙ্গিক কাজকর্মগুলো শেষ করে দিয়ে আমরা একসাথে বেরিয়েছি। এই হচ্ছে সেই গেস্ট হাউস যেখানে আমরা রয়েছি। এই হচ্ছে এই জায়গা। আমরা এই পাশে একটা রুমেতে রয়েছি এবং ওপাশ থেকে পুরো ভালো একটা সি ভিউ দেখা যায়, যেটা আপনারা দেখেছেন আমাদের রুম থেকে। আর এইটা হচ্ছে পুরো ক্যাম্পাসটা, এখানকার পুরো ক্যাম্পাস। এই দিকে একটা ঘুরতে যাওয়ার জায়গা আছে, মানে একটা ভিউ পয়েন্ট টাইপের রয়েছে, ডলফিন ভিউ পয়েন্ট বলে। আর এই পাশটা করে এই দিকটা করে ক্যান্টিন রয়েছে। আমরা আজকে দিনের বেলার ভাস্কো দা গামা যে জায়গাটা, সেখানটা কীরকম হয় সেটা আমরা দেখবো। ভাস্কো দা গামার উদ্দেশ্যে আকাশ তো মানে খুবই মনোরম এবং ওয়েদারটাও মনোরম। এই যে বলতে বলতেই মেঘলা হয়ে গেল, আবার ঠিক হয়ে যাবে। এখানে আবহাওয়াটা খুব ভালো, আমরা এখনো পর্যন্ত কোনো খারাপ আবহাওয়া পাইনি। হ্যাঁ, কালকে বিকেলবেলা ওই 10-15 মিনিটের জন্য একটু বৃষ্টি হয়েছিল, এই যা, আর কিছু। জানি না কি এটা হচ্ছে পোর্ট, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে কি গোয়ার সবচেয়ে পুরোনো পোর্ট, ভাস্কো দা গামা পোর্ট। এইখানেই প্রথমবার ভাস্কো দা গামা নোঙর করেছে। গোয়ার পুরনো পোস্ট অফিস, হ্যাঁ, প্রসিদ্ধ জায়গা। সেন্ট অ্যান্ড্রিউ চার্চ, এটি গোয়ার আরেকটি প্রসিদ্ধ চার্চ। এখানে নো পার্কিং রয়েছে এবং চার্চটা বন্ধও রয়েছে, সেই কারণে আমরা চার্চটায় ঢুকতে পারলাম না, কিন্তু জায়গাটা ভীষণ ভালো জায়গা। কালকে একটা অদ্ভুত জিনিস হয়েছে, আমরা হাইওয়ে দিয়ে যখন যাচ্ছিলাম আচমকাই একটা ময়ূর দেখতে পেয়েছি। হ্যাঁ, এইরকম যেরকম ক্ষেত দেখছে, এইরকম ক্ষেতের মধ্যে হঠাৎ করে দেখলাম ময়ূর এবং ডাকলো। ডাকটা শুনে আমি আরও বুঝতে পারলাম এবং রাতুলদাকেও দেখালাম। আমরা দুজনে অবাক, মানে ওই সময় হাইওয়েতে একটা স্পিডে আমাদের মেনটেন করতে হয়, সেই স্পিড অনুযায়ী আমরা যাচ্ছি, দাঁড়াতেও পারছি না এবং রেকর্ড যে করবো সেই সুযোগটাও নেই, অনেক দূরে ছিল। হয়তো যদি দাঁড়াতাম তাহলে হয়তো ডিএসএলআরের যে মানে টেলিফোটো লেন্স আছে সেটা দিয়ে আমি অবশ্যই রেকর্ড করার একটা সুযোগ পেতাম, কিন্তু সেই সুযোগটা ছিল না কালকে। তো যাই হোক, সেটা আমাদের মনের ক্যামেরায় তোলা থাকলো, কিন্তু জিনিসটা অসাধারণ লাগলো এবং আমি মানে অবাক হয়ে গেলাম যে গোয়ায় এরকম জায়গায় এরকম ময়ূর ঘুরে বেড়ায়, ওপেন এরকম ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। পাশের যে নদীটি দেখা যাচ্ছে সেটির নাম হলো জুয়ারি নদী, আর এই ব্রিজটির নাম হলো জুয়ারি ব্রিজ, যা নর্থ গোয়া ও সাউথ গোয়াকে কানেক্ট করেছে। প্রায় 640 মিটার লম্বা এই ব্রিজটি ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম কেবল ব্রিজ। দেখতে দেখতে আমরা ওল্ড গোয়াতে এসে পৌঁছে গেলাম। এখন আমাদের গন্তব্য হলো সেন্ট ফ্রান্সিস চার্চ। আচ্ছা, আমরা এখন সেন্ট ফ্রান্সিস চার্চের সামনে রয়েছি। এই পাশে হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ, এপাশে পুরনোটা, এদিকে নতুনটা। আমরা যাব একটু বাদেই, কিন্তু তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করব
এই জন্য খাওয়া দাওয়ার জন্য রাতুল্লাহ এখন এপাশে ঢুকেছে, আমি যাচ্ছি রাতুল্লাহর সঙ্গে। দেখা যাক কিছু স্ন্যাক্স যদি খাওয়া যায়। আমরা এখন এই নাগেশ অর্গানিক জুস সেন্টার থেকে আমরা চকলেট শেক আর ব্লুবেরি শেক এই দুটো অর্ডার দিয়েছি। এই হচ্ছে আমার চকলেট শেক এসে গেছে। আমি দারুণ দারুণ, এতক্ষণ ধরে স্কুটি করে আসার পর এইটার খুব দরকার ছিল। 1594 সালে তৈরি এই জনপ্রিয় চার্চটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে একটি। ব্যাসিলিকা অফ বম জিজাস, এইটা হচ্ছে একটা পুরনো চার্চ। আচ্ছা, এটা স্ক্যান করে আমি দেখবো পরে কি পাওয়া যায়, আপনারাও দেখবেন হয়তো এটার ব্যাপারে আরও ডিটেলস। এই ডিটেলসটা এখানে লেখা রয়েছে। এইটা হচ্ছে বম জিজাস চার্চ, আর এই পাশে এইটা হচ্ছে সম্ভবত সেন্ট ফ্রান্সিস চার্চ। পর্তুগিজ শব্দ বম জিজাস এর ইংরেজি অর্থ হলো গুড জিজাস। এই চার্চটির যে জিনিসটি আপনার নজর কাড়বে সেটি হলো এর স্থাপত্য শিল্প, যা বারোক স্থাপত্য শিল্প নামে পরিচিত। যেহেতু 1594 সালে চার্চটি স্থাপিত, সেহেতু স্থাপত্যের মধ্যে রেনেসাঁ ও ডোরিক শিল্পকলার নিখুঁত কাজ লক্ষ্য করা যায়। ভেতরের ছবি ও ভিডিও নেওয়া নিষেধ বলে আমি সেটা করিনি, তবে পুরনো বহুমূল্যবান তৈলচিত্র এবং কাঠের নিখুঁত কারিগরি চোখে পড়ার মতো ছিল। পারলে দোতলার মিউজিয়ামটা একবার ঘুরে আসবে। এই হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ, এটা হচ্ছে নতুন চার্চ, একদম ব্যাসিলিস বম জিজাস এই চার্চের একেবারে অপোজিটে এই চার্চটা রয়েছে। এখন এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে, কারণ এইখানটায় এখন কিছু খনন কার্য চলছে এবং কিছু জিনিস হয়তো মেরামত চলছে, তো সেই কারণে কিন্তু জায়গাটা বেশ ভালো। ইউনেস্কোর অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এটি একটি। আসলে এই চার্চটিও যথেষ্ট পুরনো, প্রায় 400 বছরের। তবে এই চার্চটি বহুবার মেরামত করা হয়েছে এবং সাদা রং করার জন্য হয়তো নতুন দেখতে লাগে। আমাকে স্থানীয় লোকেরাই বলেছিল এটা নাকি নতুন চার্চ। যাই হোক, আপনারা যদি আরও কোনো ইনফরমেশন পান এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আচ্ছা, যেটা শুনলাম চার্চটা এখন নট ওপেন ফর ট্যুরিস্ট বাট ফর লোকাল পিপল। কোনো কারণবশত হয়তো সেটা করা হয়েছে, জানি না। ভেতরে লোকজন যাচ্ছে, যখন আমি জিজ্ঞেস করলাম যে ভেতরে তো লোকজন যাচ্ছে, তখন বললো ফর অনলি লোকাল পিপল ফর সাম রিজন। ওকে, হয়তো এই যে এত কাজকর্ম চলছে ভেতরে, হয়তো কোনো সারানোর কাজ চলছে, সেই কারণেই হয়তো এই ডিসিশন এনাদের নেওয়া যে এই মুহূর্তে এখন হয়তো ফর ট্যুরিস্ট এটা এখন বন্ধ। কিন্তু আমরা বাইরে থেকে যথেষ্ট ভালোভাবে দেখেছি এবং পুরো জায়গাটা গ্রিনারি, বাগান এইসবে ভর্তি। ভীষণ ভালো লাগবে, মানে এখানে এলে খুবই ভালো লাগবে। জায়গাটা খুব সুন্দর জায়গা, আমার তো বেশ ভালো লেগেছে। তবে এরপরে আমরা যাচ্ছি একটা কালারফুল জায়গায়, জানি না আকাশের যে অবস্থা সেই কালার কতটা ভাইব্রেন্ট হবে। তবে সেই জায়গাটার নাম হচ্ছে ফন্টেনাস ভিলেজ। এখন রাতুলদা বসে অপেক্ষা করছিল আমার জন্য, এবার আমরা একসাথে যাব ফন্টেনাস ভিলেজের উদ্দেশ্যে। অলরেডি ঘড়িতে 3:30 বাজে এবং আকাশ হচ্ছে মেঘলা। এই যে আমার স্পিচের সফরটা তুমি করাচ্ছ না, এটা আমি পুরো ভালোভাবে চিনে নিলাম। এরপরে যখন কোনো গোয়ায় আসবো, হ্যাঁ, যে একাই ঘুরতে হবে, মানে আমার কোনো অসুবিধা হবে না। এখন আমার কাছে তো ভিডিও, বাহ, এই দিকটা বেশ ভালো একটা পার্ক করা রয়েছে, সুন্দর পার্ক। হ্যাঁ, এপাশে আইল্যান্ডটা দিয়ে গোল করে ঘুরে এপাশে ঘুরে না। এই গোটা রাস্তাটাই হচ্ছে দেখবার মতন।
কালারফুল বিভিন্ন সব বাগান বাড়ি, কিছু পরিত্যক্ত, কিছু নতুন। বেশ ভালো, বেশ ভালো। আর একটা জিনিস দেখলাম, সেটা ইয়েলো কালার এখানে একটু বেশি, হলুদের আধিক্যটা একটু বেশি। এই পর্তুগিজ কলোনি ধরে চলতে চলতেই পৌঁছে গেলাম ফন্টেনাস ভিলেজে। আচ্ছা, রোহিত শেট্টিকে চেনেন নিশ্চয়ই, জনপ্রিয় চিত্র পরিচালক। তার বেশিরভাগ মুভির শুটিংই এই জায়গায় হয়ে থাকে, বিশেষ করে ওই যে গোলমাল ফ্র্যাঞ্চাইজি। পার্থক্য খালি তখন রাস্তায় এত ট্রাফিক থাকে না। তো এই হচ্ছে ফন্টেনাস ভিলেজ, একটি রঙিন ও ঐতিহ্যবাহী পর্তুগিজ কলোনি। লেট 18th সেঞ্চুরিতে তৈরি এই জায়গাটি পর্তুগিজ স্টাইলের স্থাপত্যের জন্য ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্যতম। পর্তুগিজ শব্দ ফন্টেন্স এর অর্থ হলো প্রাকৃতিক ঝর্ণা। ফিনিক্স ফাউন্টেন নামে এখানে অবস্থিত একটি ঝর্ণা থেকেই এই গ্রামের এই নামকরণ। চলে এসেছি আমরা ফন্টেনাস ভিলেজে, এবং এই জায়গাটা ভীষণ কালারফুল, ভীষণ কালারফুল। এই হচ্ছে স্ট্রিট। এই যে এই ক্যাফে মোরাঙ্গো জায়গাটি দেখতে পেয়ে আর সামলাতে পারলাম না। প্রায় 12:30টাতে বেরিয়েছিলাম, আর এখন প্রায় 4:30 বাজে। শুধু চকলেট খেয়ে তো আর পেট ভরে না, অগত্যা। একটা চিকেন স্যান্ডউইচ, একটা ডেজার্ট নিয়েছি, আর সামোসা নিয়েছি, তাই তো? চিকেন স্যান্ডউইচ, চিকেন সামোসা, ডেজার্ট। এখন আমরা এটা প্রাণ ভরে খাবো। না, শুধু চিকেন সামোসা আর ডেজার্টে পেট ভরেনি, তাই চিজ গার্লিক স্যান্ডউইচ। মাথাপিছু বিল হলো মাত্র 155 টাকা। খাওয়ার পরও বেশ কিছুক্ষণ সময় কাটালাম ফন্টেনাস ভিলেজের অলিগলিতে। আসলে জায়গাটা ছেড়ে কিছুতেই যেতে ইচ্ছে করছিল না। আমরা এতক্ষণ ফন্টেনাসে ছিলাম, তো এইখানের এই যে এই কালারফুল বাড়িগুলো মানে অসাধারণ, অসাধারণ লাগে। এবং এই জায়গা থেকে বেরিয়ে আমরা এখন চলেছি ডোনা পাওলার উদ্দেশ্যে। সত্যি, যদি এই স্কুটি আর গাড়িগুলো অন্য কোথাও পার্ক করা হতো তাহলে পুরো সিনেমার মতন লাগতো জায়গাটা, তাই না? হ্যাঁ, এই জায়গায় দাঁড়ানোর একটা বিশেষ উদ্দেশ্য আছে। এই যে এই জন্য প্রচুর সিনেমা ও টিভি সিরিয়ালে দেখানো ইম্যাকুলেট কনসেপশন চার্চ নামক এই চার্চটি গোয়ার অন্যান্য ঐতিহ্যবাহী চার্চগুলির মধ্যে একটি। 1541 সালে নির্মিত এই চার্চটির বিশেষত্ব হলো ওই বাঁকানো বড় জিগজ্যাগ সিঁড়ি। শুধু তাই নয়, এই চার্চে একটা বড় ঘন্টা রয়েছে, যা গোয়া শহরের দ্বিতীয় বৃহত্তম ঘন্টা। একটা জিনিস বুঝতে পারলাম, অ্যাকচুয়াল গোয়া দেখতে গেলে না, এই স্ট্রিটের মধ্যে দিয়ে এই পুরোনো প্রাচীন অ্যান্টিক বাড়িগুলো দেখতে দেখতে যাওয়ার একটা আলাদাই মজা। তো আমরা এখন সেটাই করছি। এরপরে আমরা বিচ তো আরও পাবো, অনেক বিচে যাব, কিন্তু এই জিনিসগুলো মানে গোয়া শহরটা ঘুরে দেখা, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। একটু জমজমাট দেখে পার্ক করা। আরে বাপরে বাপ, পা হাত পা ধরে গেছে। আমরা এখন এসছি ওইটার জেটিটা। হ্যাঁ, এই হচ্ছে ডোনা পাওলা বিচ। এইখান থেকে নামা যাবে না একদমই, কারণ এইখানটা বোঝাই যাচ্ছে এই পাথর এইগুলো দিয়ে এই জায়গাটাকে পুরো উঁচু করে গার্ড করে দেওয়া। এখান থেকে একদম নামা যাবে না, এখানে নামার কোনো জায়গা নেই। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই অসাধারণ ভিউটা
আমরা এখানে উপভোগ করতে পারি। অসাধারণ অসাধারণ, মানে মানে কিছু বলার ভাষা নেই আমার কাছে। অতটা যেতে হবে, ঘুরেই কেমন লাগছে আমার। হ্যাঁ, সে তো যেতে হবে। এখান দিয়ে গিয়ে ওই ব্রিজ ধরে ওপারে গিয়ে আবার যেতে হবে। ওই পাশটায় আমরা যাব, ওই পাশটায়। ওই যে ওইদিকে ওই যে পয়েন্টটা রয়েছে, ওই পয়েন্ট থেকে আমরা এসেছিলাম। হ্যাঁ, দেখা যায় এখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এখানে মানে অল্প অল্প দেখা যাচ্ছে। এটা যখন বড় করে দেখবো তখন অসাধারণ লাগছে কিন্তু রাতুল্লাহ, যাই বলো তাই বলো। দারুণ দারুণ ভিউ, দারুণ ভিউ। গোয়ার মাহাত্ম্যটা এবার বুঝলাম। এ তো গেল ডোনা পাওলা বিচ। এরপর মেন অ্যাট্রাকশন ডোনা পাওলা জেটিতে যাওয়ার জন্য আমরা এগিয়ে চলেছি এই সবুজে ঘেরা অলিগলি দিয়ে। এই জায়গাটা আসলে হলো বাংলায় আমরা যাকে বলি মোহন। হ্যাঁ, মান্ডভি আর জুয়ারি নামের নদী দুটি এই জায়গায় এসে আরব সাগরে মিশেছে। এই জায়গাটার সৌন্দর্যের জন্য একে লাভার্স প্যারাডাইসও বলা হয়। সত্যি জায়গাটা যা সুন্দর, মানে আমি তো নিজেকে হারিয়েই ফেলেছি। এই জায়গাটা মানে উফ, মানে মারাত্মক সুন্দর যদি কিছু থেকে থাকে। এই জায়গাটা উপরে ওই জায়গাটায় গিয়ে সেখান থেকে আরও ভালো ভিউ আছে। এখান থেকে আমরা টিকিট কাটলাম, 10 টাকা করে টিকিট। আমরা এখন ঢুকছি ডোনা পাওলায়। এই অসাধারণ জায়গাটা, হাওয়া মানে কাকে বলে হাওয়া। এই জায়গাটা খুব ভালো। দেখি এখান থেকে কিছু ভালো শট নেওয়া যায় কি। এত রোম্যান্টিক একটা জায়গা, অথচ জানেন কি এই জায়গাটা পরিচিত এর একটা ট্র্যাজিক লাভ স্টোরির জন্য। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? দারুণ দারুণ। এই যে সিংহাম, এই করতে করতে খুলে নিলাম। হ্যালো ভাই। হ্যালো হাই। হাই। স্থানীয় লোকেদের অভিবাদন জানাতে জানাতে পৌঁছলাম ওয়াচ টাওয়ারে। পুরো জায়গাটার একটা এরিয়াল শট এখান থেকে প্রপার ওয়েতে পাওয়া যায়। কি এখনো আপনারা ওই ট্র্যাজিক লাভ স্টোরিটার কথা ভাবছেন, তাই তো? চলুন গল্পটা বলি। পর্তুগিজ শব্দ ডোনার ইংরেজি অর্থ হলো লেডি। কথিত আছে ডোনা পাওলা দি মেনেজিস নামে এক অভিজাত পর্তুগিজ কন্যা এক গোয়ান ছেলেকে ভালোবেসেছিল, কিন্তু তখনকার সমাজে তাদের প্রেম নিষিদ্ধ ছিল বলে ডোনা পাওলা এই জায়গায় সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকেই এই জায়গাটা ডোনা পাওলা নামে পরিচিত। এইখান থেকে আমরা উঠে এসেছি, উঠে এসে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই পুরো জায়গাটা আমি এখন আপনাদের এই দিক থেকে ঘুরে দেখালাম যে এইখান থেকে অ্যাকচুয়ালি জায়গাটা দেখতে কীরকম লাগে। আমার খুব ভালো লেগেছে। এটা একটা এখানকার একটা জেটি, এবং এখানে সিংঘম সিনেমার শুটিং হয়েছিল। এইরকম একটা জায়গা করে সিংঘম সিনেমার শুটিং হয়েছিল, যেখানে অজয় দেবগন একটা থাম উপড়ে নিয়েছিল, উপড়ে নিয়ে গুন্ডাদের বিশাল পিটিয়েছিল। তো তারপর থেকে এই জায়গাটা সিংঘম পয়েন্ট বলেও অনেকে বলে। তো অসাধারণ জায়গা। সূর্য ডুবতে চলেছে আর আমাদেরও এবার বাড়ি ফেরার সময় হয়ে এসছে। এই জায়গাটায় অসাধারণ হাওয়া। তো আমি বেশ কিছুক্ষণ এই জায়গাটায় চুপচাপ দাঁড়িয়েছিলাম আর জায়গাটা টাইম ল্যাপস দেখছিলাম। অসাধারণ একটা অভিজ্ঞতা। এরপরে আমরা আস্তে আস্তে আমাদের গেস্ট হাউসের দিকে ফেরার জন্য আমাদের নামতে হবে। তো গোয়ায় এসে
অসাধারণ লেগেছে, অসাধারণ। এই জায়গাগুলো মানে আমি বারবার আসবো, এবং এরপর যদি সমুদ্র দেখতেই হয় আমি একেবারেই এই জায়গাটা প্রেফার করব, গোয়া। তো এই ছিল আজকের ভিডিও, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এখান থেকে যদি কিছু জিনিস আপনারা নতুন ইনফরমেশন পান, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন কীরকম লাগছে ভিডিওগুলো। আর মনে করে কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।